নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 10টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবর শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর। আইপ্যাক তল্লাশিতে যাওয়া অফিসারদের সঙ্গে বৈঠকে দেবেন বিশেষ পরামর্শ। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিবিআই। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। মুখোশধারী বিজেপি টিমের জোট। নওশাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। এসএসসি দুর্নীতি মামলায় ইডি মিডলম্যান প্রসন্নর 58 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল। টার্গেটে বিধায়ক জীবন কৃষ্ণ। আইসিসির চরম হুঁশিয়ারি বাংলাদেশকে। ভারতে খেলতে না এলে টি-20 বিশ্বকাপ থেকে বাদ। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। পরিবারের 5 জনকে শুনানিতে ডাক। ভোটার তালিকায় ছেলেদের নাম থাকবে তো? এসআইআর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। পুরুলিয়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী আদিবাসী বৃদ্ধ। কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। আমায় হত্যা করলে দুনিয়া থেকে ওদের নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। ইরানকে ফের হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশির জের এখনো ফুরোয়নি। এ নিয়ে আইনি লড়াই চলছে শীর্ষ আদালতে। এমনই আবহে কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, বৃহস্পতিবার 3 দিনের সফরে শহরে আসছেন তিনি। সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। গত 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। তল্লাশি চলাকালীন যেভাবে তাদের কাজে প্রশাসনিক বাধা দেওয়ার অভিযোগ উঠছে, সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন তা নিয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর। সূত্রের খবর, বৃহস্পতিবার 3 দিনের সফরে শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। গত 8ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। কয়লা কেলেঙ্কারি নিয়ে পুরনো এক মামলায় গত 8ই জানুয়ারি কলকাতায় ইডি হানা দেয়। তল্লাশি চলে মূলত শাসক শিবিরের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সংস্থার সল্ট লেকের অফিসে। দু জায়গাতেই তল্লাশির সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অফিস এবং বাড়ি থেকে জরুরি ফাইল নিয়ে চলে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তোলেন, বিধানসভা ভোটের আগে তার রাজনৈতিক রণকৌশল চুরির উদ্দেশ্যে আইপ্যাকে ইডির এই হানা। তাই তিনি ওইসব তথ্য নিয়ে যাচ্ছেন। পাল্টা ইডি আধিকারিকরা অভিযোগ তোলেন, তাদের কাজে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে। এ নিয়ে দুপক্ষের তরফেই মামলা দায়ের করা হয়। আইনি লড়াইয়ের জলগড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি রয়েছে। তার আগেই কলকাতায় ইডি ডিরেক্টরের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় আসার পরদিন শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে বৈঠক করবেন ডিরেক্টর রাহুল নবীন। ওই দিন আইপ্যাকের দপ্তরে যারা তল্লাশি করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে আলোচনা করবেন। কাজে বাধা পেলে কোন কৌশলে মোকাবিলা করবেন সে বিষয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর। শনিবার আবার তার দিল্লি ফিরে যাওয়ার কথা। আইপ্যাকের দপ্তরে যারা তল্লাশি করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের সঙ্গে আলোচনা করবেন। কাজে বাধা পেলে কোন কৌশলে মোকাবিলা করবেন সে বিষয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর। নন্দীগ্রামে গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আড়াল করতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। শাসক দলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন বেয়াপাড়ায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায়ের দাবি, অপরাধীদের ধরার বদলে মামলার সাক্ষীদেরই গ্রেফতার করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা।
তৃণমূলের বক্তব্য, ২০০৫ সালের ১৪ই মার্চ নন্দীগ্রামে সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়। তার পরদিন গোকুলনগরে মা ও দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক বয়স্ক সাক্ষীকে দিল্লি থেকে এসে সিবিআই গ্রেফতার করেছে বলে অভিযোগ শাসক দলের। তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে যিনি সাক্ষ্য দিতে পারছিলেন না, সেই নিরপরাধ মানুষকেই টার্গেট করা হয়েছে। গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ও জমি আন্দোলনের মুখ হিসেবে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেও সেই মামলাতেই আজ অপরাধীদের বাঁচাতে সাক্ষীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের আরও অভিযোগ, এই মামলার অভিযুক্ত কালীপদ গারুদাস, রাজু গারুদাস, অনুকূল শেটেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না, কারণ তারা বিজেপির সঙ্গে যুক্ত। উল্টো দিকে অসুস্থ এক বয়স্ক সাক্ষীকে গ্রেফতার করা হলো। তৃণমূলের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে শুভেন্দুর হাত রয়েছে। সুজিত রায়ের প্রশ্ন, শুভেন্দু কিছু বললেই তো দেখা যায় সিবিআই তার বাড়িতে রেড করে, তাহলে আজ যখন সিবিআই এসে এক বয়স্ক মহিলাকে গ্রেফতার করলো, তখন তিনি নীরব কেন? এখানেই থামেনি তৃণমূল। তাদের অভিযোগ, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় অপরাধীদের বাঁচাতে বিজেপি সিবিআইকে দিয়ে বেছে বেছে সাক্ষীদেরই গ্রেফতার করাচ্ছে, নানাভাবে হয়রানি চালানো হচ্ছে। এ বিষয়ে শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে তা আপডেট করা হবে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে, এই শব্দবন্ধকেই হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সিউড়িতে দলীয় সভা থেকে তার স্পষ্ট বার্তা, ভোট মিললেই যে খেলা হয় তা সবাই জানে, এবার সেই খেলায় বিজেপিও মাঠে নামবে। মিঠুনের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক বা ২০২৪ সালের লোকসভা ভোট, দুক্ষেত্রেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। সেই অভিজ্ঞতার কথাই টেনে বিজেপি নেতা বলেন, একতরফা খেলা আর চলবে না, এবার দুদলই মাঠে নামবে এবং সঠিক সময় সুযোগ নিয়ে গোল করে দেবে বিজেপি, এমনটাই তার দাবি। ফুটবলের উপমায় মোড়া এই রাজনৈতিক বার্তায় তৃণমূলের খেলা হবে স্লোগানকে উল্টে দিতে চেয়েছেন মিঠুন। তার কটাক্ষ, এক টিম নিয়ে খেলা হয় না, এবার দুজনেই খেলবো, আর ঠিক সময় পেনাল্টিতে বল বসিয়ে টুক করে গোল করে দেব। রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত বা গোপন সমঝোতার যে আলোচনা মাঝে মধ্যেই শোনা যায়, তাকেও সরাসরি খারিজ করেন মিঠুন চক্রবর্তী। তার কথায়, এই ধরনের জল্পনা সম্পূর্ণ মিথ্যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হয়। বিজেপি নেতা স্পষ্ট করেন, তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিং নেই, ভবিষ্যতেও হবে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, দশভুজার মতো গোলকিপার হয়ে দাঁড়ালেও পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব। এদিনের বক্তৃতায় রাজনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি উঠে আসে আইপ্যাক ও ইডি অভিযান সংক্রান্ত বিতর্কও। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তার হাতে থাকা একটি সবুজ ফাইল নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের দাবি, ইডি আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য হাতাতে এসেছিল এবং সেগুলি উদ্ধার করা হয়েছে, কিন্তু বিজেপির দাবি ঠিক উল্টো। মিঠুনের বক্তব্য, ওই সবুজ ফাইলে কয়লা, বালি সহ বিভিন্ন দুর্নীতির টাকার হিসেব ছিল। কে কাকে কত টাকা দিয়েছে, কে কত টাকা নিয়েছে, এই সব তথ্য চাপা দিতেই মুখ্যমন্ত্রী ওই ফাইল সঙ্গে করে নিয়ে যান বলে তার অভিযোগ। তাতেই থামেননি মিঠুন। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন, ওই ফাইলে তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত অবৈধ অনুপ্রবেশকারী বা অভারতীয়দের তালিকাও থাকতে পারে। এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ভোট যত এগোচ্ছে, ততই আক্রমণ পাল্টা আক্রমণের সুর চড়ছে রাজ্য রাজনীতিতে। সিউড়ির সভা থেকে মিঠুন চক্রবর্তীর বক্তব্য স্পষ্ট করে দিল, আসন্ন নির্বাচনের লড়াই শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা রাজনৈতিক ময়দানে আরও তীব্র সংঘাতে গড়াতে চলেছে। বিধানসভা ভোট এলেই শূন্য থেকে শুরু করা শাসক বিরোধীদের জোটের জন্য হাঁকডাক শুরু হয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফের একবার বাম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে তার এই আইএসএফ, যা আগামী সপ্তাহে চূড়ান্ত হবে, জানালেন বিধায়ক। যে জোটকে বিজেপির মুখোশধারী টিম, কটাক্ষ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের।
বুধবার শহীদ মিনারে সমাবেশ করে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদের দাবি করেন বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছে। 21শে জানুয়ারির প্রস্তুতিতে দলীয় কর্মীরা ব্যস্ত থাকায় সেই কাজ কিছুটা বিলম্ব হয়েছে। আগামী সপ্তাহে সেই জোটের কথাবার্তা চূড়ান্ত হবে। তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি বাম কংগ্রেস সহ অন্যান্য দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতির পথে কংগ্রেস, এমনটা বার্তা আগেই দিয়েছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। ফলে কংগ্রেসের তরফে নওশাদের বার্তার পরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিপিআইএম এর তরফে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বিজেপি তৃণমূল বিরোধী জোটের পথে বামেরা ইতিবাচক, দাবি সুজন চক্রবর্তীর। যদিও নওশাদ শুধুমাত্র বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী এমনটা বলেননি, সেখানে তিনি আরও অন্যান্য দলের পথও খোলা রাখার বার্তা দিয়েছে। সেখানে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি রয়েছে কিনা তা স্পষ্ট করেননি নওশাদ। এর আগে রিটেক এর আগে অবশ্য ধর্মনিরপেক্ষ জোটে হুমায়ুন কবিরকে আহ্বান করে রেখেছিলেন নওশাদ। আর নওশাদের প্রকাশ্যে জোটের বার্তার পর ফের একবার এই জোটকে বিজেপির মদদে তৈরি জোট বলেই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জোটের ফলাফল নিয়ে তিনি দাবি করেন, বিজেপির বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছে, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে, বিজেপির অনুগ্রহ পেতে এই ধরনের রাজনীতির কথাবার্তা চলছে। বাংলার মানুষ জানেন বিজেপিকে পরাজিত করতে তৃণমূল ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। মুখোশধারী বিজেপির বিসি টিমকে মানুষ ভোট দিক, এটা ঘুরিয়ে বিজেপিই চাইছে, এটা বিজেপির উপকারে যাবে। পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার 9টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না বলে স্লোগান তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার লাল মাটির জেলা পুরুলিয়ায় সভা করলেন তিনি। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হন অভিষেক। শুধু তাই নয়, তৃণমূল সরকারের কর্মকাণ্ড নিতেও বার্তা দিয়েছেন। বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার 680 কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে এই জেলায় আরও উন্নয়ন হতে পারত, সেই কথা জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের বিজেপি সরকারকে 100 দিনের কাজের টাকা থেকে এসআইআর ইস্যুতে বাংলা চ্যালেঞ্জ করেছিল। তৃণমূল সরকার প্রথমে 100 দিনের কাজের পাওনা টাকার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন। এসআইআর ইস্যুতেও রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই মামলাতেও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার মানুষেরই জয়, এমনই বার্তা দিয়েছেন অভিষেক। বিজেপির আবর্জনা আছে, সেগুলো আলসার, রেখে দিলে ক্যান্সার। এবার বিজেপিকে 50টির গণ্ডি পেরোতে দেব না। তার কথায় বিজেপির আবর্জনা আছে, সেগুলো আলসার, রেখে দিলে ক্যান্সার। আরও একবার বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, এবার বিজেপিকে 50টির গণ্ডি পেরোতে দেব না। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর 27,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়, সেই বার্তাও এদিন দিয়েছেন। বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন তিনি। এদিন অভিষেক আরও বলেন, পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণার 3 মাসের মধ্যে রেল মন্ত্রকের কাছে এই জেলা থেকে 20 জন প্রতিনিধিকে নিয়ে যাবে তৃণমূল। রেলের সমস্যা নিয়ে লড়াই করবে তৃণমূল। জুমলা পার্টিকে আমরা 50-এর গণ্ডি পেরোতে দেব না। বিজেপির সব আছে, শুধু মানুষ নেই। তৃণমূলের কিছু নেই, শুধু তৃণমূলের সঙ্গে মানুষ আছে। সাধারণ মানুষের কাছে তার আবেদন, তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে এক ফোনে অভিষেককে ফোন করে জানাবেন, কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না। পরিবারের 5 জনকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল। আজ বুধবার তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে যাওয়ার কথা ছিল। তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার রাতে এসআইআর আতঙ্কে মারা গেলেন বৃদ্ধ। মৃতের নাম শহর আলী মণ্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হারোয়ার পূর্ব মাদারতলা গ্রামে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজনৈতিক তরজা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বাংলায় এসআইআর শুরুর দিন থেকে সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে অভিযোগ। একাধিক মানুষ আতঙ্কে মারা যাচ্ছেন। শুনানি শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন বলেও অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে আতঙ্কে মৃত্যুর একাধিক অভিযোগও সামনে আসছে। সেই তালিকায় এবার নাম জুড়ল হাড়োয়ার শহর আলী মণ্ডলের। জানা গিয়েছে ৬৭ বছর বয়সী বৃদ্ধ ও ছেলেদের সহ আরও ৫ জনকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। সেই নোটিশ পাওয়ার পর থেকেই বৃদ্ধ আতঙ্কে ভুগছিলেন। ছেলেদের ভোটার লিস্টে নাম থাকবে তো? পরিবারকে কোনো সমস্যায় পড়তে হবে না তো? সেই সব প্রশ্ন তাকে ভাবাচ্ছিল। ছেলেদের কিভাবে বাঁচানো যায় সেই বিষয়েও দুশ্চিন্তা করছিলেন। বেশ কয়েকদিন ধরেই তিনি আতঙ্কিত ছিলেন বলে পরিবারের দাবি। আজ বুধবার ওই পরিবারের ৫ সদস্যকে শুনানির জন্য ডাকা হয়েছে। তার আগে মঙ্গলবার রাতে শহর আলী মণ্ডল অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতেই তিনি মারা যান। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। অভিভাবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন সদস্যরা। ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। হাড়োয়া স্থানীয় তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল বলেন, একের পর এক মানুষের মৃত্যু ঘটছে এই এসআইআর আতঙ্কে। অবিলম্বে এসআইআর বন্ধ হওয়া উচিত, না হলে আমরা আরও বহু মানুষের মৃত্যু দেখতে পাবো চোখের সামনে। এসআইআর নিয়ে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে রাজনীতি শুরু করেছে, যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ বিজেপি। ইরান যদি আমায় হত্যা করতে চায়, দুনিয়া থেকে ওদের নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। সাম্প্রতিক টানাপোড়েনের আবহে ইরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সরকারের পতন চেয়ে রাজপথে নেমেছে বহু মানুষ। সেই বিক্ষোভ আন্দোলন দমনে ইরান সরকার যেভাবে বল প্রয়োগ করছে তা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প। ইরানে সরকার বদল প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনকে। জানিয়েছে, তাদের নেতা খামেনেইয়ের গায়ে হাত পড়লে তারাও চুপ থাকবে না। গোটা বিশ্বে আগুন জ্বলবে বলেও হুমকি দিয়েছে তেহরান। তার প্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি খুব স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছি, আমার কিছু হলে ওরা অর্থাৎ মার্কিন সেনা দুনিয়া থেকে ওদের অর্থাৎ ইরানকে মুছে দেবে। যদিও ট্রাম্পের মুখে একথা নতুন নয়। সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এই একই হুমকি এর আগেও ইরানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনেইকেও আক্রমণ বিঁধেছেন ট্রাম্প। বলেছেন, উনি অসুস্থ, ওর উচিত ঠিকঠাকভাবে দেশ চালানো এবং মানুষকে এইভাবে হত্যা করা বন্ধ করতে হবে। ইরানে এবার নতুন নেতার প্রয়োজন। বিভিন্ন বেসরকারি রিপোর্ট অনুযায়ী ইরানে প্রায় ৪,৫০০ মানুষের মৃত্যু হয়েছে সাম্প্রতিক বিক্ষোভে। যদিও এ ব্যাপারে সরকারি হিসেব নেই, তবে কিছুদিন আগে খামেনেই নিজেই একটি বিবৃতিতে জানিয়েছেন, ইরানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার দায় তিনি আমেরিকার ওপরেই চাপিয়েছেন। বেসরকারি হিসেব অনুযায়ী ২৬,০০০-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে ইরানে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।